নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো গ্রাম পঞ্চায়েত। আর আমরা লুসেন্ট জিকে থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি কভার করছিলাম। তো লুসেন্ট জিকের ইন্ডিয়ান পলিটি সিরিজে আর মাত্র 7 থেকে 8টি লেকচার বাকি। এই 7-8টি লেকচারের মাধ্যমেই আমরা কিন্তু এই লুসেন্ট জিকের ইন্ডিয়ান পলিটি কমপ্লিট করে ফেলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, এখানে লাস্ট লেকচারগুলো দেখুন। রাসায়নিক বিক্রিয়া ও তার প্রকার, তারপর জেনারেল সায়েন্স আরআরবি এনটিপিসির জন্যে এটা দেখুন, কয়েকটি প্রয়োজনীয় পদার্থের ব্যবহার, এই টাইপের প্রত্যেকটি জেনারেল সায়েন্সের লেকচার কিন্তু এই এগিয়ে চলো 2.0 চ্যানেলে পাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের যত প্রয়োজনীয় পিডিএফ, ধরুন আমি যে ভিডিওটা করতে পারছি না কোনো কারণে ধরুন কপিরাইট ইস্যু চলে আসছে, তো সেই লেকচারগুলোর পিডিএফটা আমি হয়তো ভিডিওটা করতে পারছি না, কিন্তু পিডিএফটা কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো এই এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে। তো দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো অবশ্যই এক্ষুনি যান, গিয়ে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের লেকচার। তো আমরা গ্রাম পঞ্চায়েত সম্পর্কে জানবো। গ্রাম পঞ্চায়েতের বেসিক জানার আগে আমাদের জানতে হবে যে গ্রাম পঞ্চায়েত কেন চালু হলো। গ্রাম পঞ্চায়েত কেন চালু হলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আছে সবচেয়ে বেশি, সেই পজিশনটা হলো গ্রাম পঞ্চায়েত কোন পার্টে রয়েছে, কোথায় রয়েছে গ্রাম পঞ্চায়েত আমাদের কনস্টিটিউশনের। তো আমাদের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতি সিস্টেম এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 243 থেকে 243 ওতে রয়েছে। এই আর্টিকেলের মধ্যে আমাদের কনস্টিটিউশনে গ্রাম পঞ্চায়েত নিহিত রয়েছে। এবার আমাদের কনস্টিটিউশনে আবার 1992 সালে একটা মেজর অ্যামেন্ডমেন্ট হয়। তো 1992 সালের এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এটা ছিল 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ ভারতের যে পঞ্চায়েতি সিস্টেম, সেই সিস্টেমের একটা মেজর পরিবর্তন করা হয়। আর ভারতীয় সংবিধানের শিডিউল 11 বা 11তম শিডিউলে এই পঞ্চায়েত সিস্টেম সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা জেনে যাচ্ছি যে আমাদের পঞ্চায়েত সিস্টেম আমাদের কনস্টিটিউশনের কোথায় কোথায় উল্লেখ করা রয়েছে। আর্টিকেল 243 থেকে 243 ওর মধ্যে রয়েছে পঞ্চায়েতি সিস্টেম। এছাড়াও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে 73rd যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল তার মাধ্যমে কিন্তু আমাদের এই যে পঞ্চায়েত সিস্টেম তার একটি মেজর অ্যামেন্ডমেন্ট করা হয়। তারপরে আমাদের কনস্টিটিউশনের শিডিউল 11-এ কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সম্পর্কেও আলোচনা করা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992, এটা কিন্তু শিডিউল 11-এই রয়েছে। আর এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখতে হবে, যেমন ধরুন ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত সিস্টেম কোন রাজ্যে গঠিত হয়েছিল? সঠিক উত্তর রাজস্থানে ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত সিস্টেম গঠিত হয়। এবং কোন কমিটির সুপারিশে পরীক্ষায় কোশ্চেন আসে? ফার্স্ট যে কমিটি পঞ্চায়েত সিস্টেমের ক্ষেত্রে রায় দিয়েছিল সেটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ কত সালটাও মনে রাখবেন, 1957 সাল। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতেই ভারতের সমস্ত রাজ্যগুলিতে ধীরে ধীরে পঞ্চায়েত ব্যবস্থার সূচনা হয়। আর তারপরে কিন্তু অশোক মেহতা কমিটি, তারপর GVK রাও, তারপর LM সিংভি কমিটির সুপারিশ কিন্তু এই পঞ্চায়েতি সিস্টেমের ভিত্তি কিন্তু আরও দৃঢ় করে ফেলে। তো এই সমস্ত কমিটি পঞ্চায়েত সিস্টেমের সঙ্গে জড়িত। আমি নামগুলো আরেকবার রিপিট করছি। প্রথম কমিটি যেটা পঞ্চায়েত সিস্টেমের পক্ষে রায় দেয় তার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, 1957 খ্রিস্টাব্দ। এরপরে আসে অশোক মেহতা কমিটি, GVK রাও কমিটি, LM সিংভি কমিটি ইত্যাদি কমিটি কিন্তু পঞ্চায়েত সিস্টেমের পক্ষ থেকে ইম্পর্টেন্ট। আর দেখুন এখানে বলছে, দেখুন 3 লেয়ার সিস্টেম। তো আমাদের যে পঞ্চায়েতি সিস্টেম সেটা হচ্ছে 3 লেয়ার পঞ্চায়েত সিস্টেম। আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। তো সেই স্লাইডে যাওয়ার আগে একটু বলে দিই, আমাদের পঞ্চায়েত সিস্টেম 3 লেয়ার সিস্টেম, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। আর পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা 1957 সাল এবং 1973 সালের অ্যাক্টের মাধ্যমেই কিন্তু জারি করা হয়। তারপরে 1956 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পঞ্চায়েত আইন পাশ করা হয়। দেখুন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 1956 সালে প্রথম বিল পাস হয়, তারপরে 1973 সালে বিল পাস হয়। তো এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি যে এই যে 3 লেয়ার সিস্টেম, এই 3 লেয়ার সিস্টেমে চলে যাচ্ছি। তো আমাদের যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সিস্টেম সেটাকে আমরা 3টি ভাগে ভাগ করা, যেটাকে গ্রাম পঞ্চায়েত কেটে আপনি পঞ্চায়েত সিস্টেম করে দিন, পঞ্চায়েত সিস্টেম।
তো এই যে পঞ্চায়েত সিস্টেম, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি বা তিনটে লেয়ারে ভাগ করতে পারি। যার প্রথমটি হচ্ছে এই যে জেলা পরিষদ। অ্যাকচুয়ালি জেলা পরিষদ সবচেয়ে ওপরের লেভেল, তো আমরা একটু নিচের দিক থেকে আসছি। গ্রাম পঞ্চায়েত, নিচের লেভেলটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর রয়েছে জেলা পরিষদ। এই স্লাইডে দেখুন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সবচেয়ে ওপরে থাকে কি ডিস্ট্রিক্ট লেভেলে। আর এখানে মনে রাখবেন এই যে 3 টিয়ার স্ট্রাকচার পঞ্চায়েত সিস্টেমের ক্ষেত্রে, আর এটা কিন্তু আসাম পঞ্চায়েতি রাজ অ্যাক্ট 1994 ক্ষেত্রে আমি এটা এনেছি। এই যে স্লাইডটা, এটা আসাম পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে, সেটা ম্যাটার করে না, এটা বাদ দিন। কিন্তু পঞ্চায়েতি রাজের যে 3 টিয়ার সিস্টেম, এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সবচেয়ে নিচে থাকে কি, সবচেয়ে নিচে থাকে গ্রাম সভা। এটাকে অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধরা হয়। তো এই যে গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেভেল, গ্রাম পঞ্চায়েত এটা ভিলেজ লেভেলের থাকে। তার ওপরের লেয়ার কি, তার ওপরের লেয়ার হচ্ছে পঞ্চায়েত সমিতি বা আঞ্চলিক পঞ্চায়েত বলা হয়, এটি কিন্তু ব্লক লেভেলের। আর ফাইনালি সবচেয়ে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে জেলা পরিষদ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রে। তাহলে আমাদের যে 3 টিয়ার সিস্টেম, এই 3 টিয়ার সিস্টেমের সবচেয়ে নিচের লেভেল কি, গ্রাম পঞ্চায়েত। এই স্লাইডে চলে আসি, সবচেয়ে নিচের লেভেল গ্রাম পঞ্চায়েত 1 নম্বর। 2 নম্বর যে ধাপটা গ্রাম পঞ্চায়েতের ওপরে, কিন্তু জেলা পরিষদের নিচে যে ধাপটা বা যে লেয়ারটা সেটা হলো পঞ্চায়েত সমিতি, এবং তার ওপরে 3 নম্বরে রয়েছে কে, 3 নম্বরে রয়েছে জেলা পরিষদ। তাহলে আমাদের 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে সবচেয়ে ওপরে জেলা পরিষদ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, এবং তারপরে ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত। তো আমরা গ্রাম পঞ্চায়েতের ফাংশনটা জেনে নেওয়ার আগে আমরা একটু অন্য পজিশনগুলো দেখে নিই। অন্য পজিশন বলতে কি, যেমন ধরুন 1992 সালে যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু প্রভিশন বলা হয়। যেমন ধরুন এখানে মহিলাদের জন্য জায়গা সুনিশ্চিত করা হয়। মহিলাদের জন্য জায়গা সুনিশ্চিত মানে মহিলাদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়, এবং তখন থেকেই কিন্তু পঞ্চায়েত সিস্টেমে মহিলাদের জন্য রিজার্ভ করে রাখা হয় সিটগুলোকে। অর্থাৎ 1/3 এটা কিন্তু মহিলাদের জন্য রিজার্ভ থাকবে মোট সদস্যের 1/3 আর প্রতি মাসে গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটা করে সভা উপস্থিত হবে, যেখানে 1/3 সেটা হবে কোরাম। কোরাম কি, অর্থাৎ একটি এরিয়াতে ধরুন একটি কোনো একটা মিটিংয়ে ন্যূনতম একটা সদস্য সংখ্যা লাগে, না হলে মিটিংটাকে কন্টিনিউ করা যায় না। তো সেই ন্যূনতম সদস্য সংখ্যাকেই বলা হয় কোরাম। রাজ্যসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে আপনারা দেখেছেন কোরামের পরিমাণ কত, 1/10। কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে কিন্তু 1/3, এখানে এক কোরাম বলে, একে কোরাম বলা হয়। আবার যখন এটা গ্রাম পঞ্চায়েতের এলাকার অন্তর্ভুক্ত সকল ভোটদাতাকে নিয়ে গঠিত হয় গ্রাম সভা, সেই ক্ষেত্রে কিন্তু কোরামের পরিমাণ হয় 1/10। তো এটা আমাদের মনে রাখতে হবে। আর গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম সংসদে সভাপতিত্ব করেন, এটাও মনে রাখবেন। তো এই টাইপের কয়েকটি ফ্যাক্ট রয়েছে, আপনারা যে কোনো বইতে এগুলো পেয়ে যাবেন। তো এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার নেই। এবারে আমরা চলে যাব গ্রাম পঞ্চায়েতের ফাংশন কি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাজগুলো কী কী, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সিস্টেমের কাজগুলো কী কী। অ্যাকচুয়ালি আমরা সিস্টেমের কাজকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এই যে পঞ্চায়েত সিস্টেমের কাজকে 3টি ভাগে ভাগ করতে পারি। কী কী, অবশ্য পালনীয়, যেগুলো ম্যান্ডেটরি, পালন করতেই হবে পঞ্চায়েত সিস্টেমের কে। তারপরে স্বেচ্ছাধীন, অর্থাৎ আপনি পালন করতেও পারেন, নাও করতে পারেন। আর তারপরে আছে মিশ্র, অর্থাৎ কিছু কাজ পালন করা এথিক্যাল দিক থেকে ঠিক, এবং কিছু কাজ পালন না করলেও চলবে। অর্থাৎ এই যে ফাংশনগুলোকে আমরা কীভাবে ভাগ করতে পারি, এখানে কয়েকটি পয়েন্ট আকারে দেখতে পাচ্ছেন। ফাংশন রয়েছে টেকিং কেয়ার অফ দ্য হেলথ অ্যান্ড স্যানিটেশন অফ দ্য ভিলেজ, অর্থাৎ ওই যে গ্রামের পঞ্চায়েত, সেই গ্রামের হেলথ কেয়ার দিকটা একটু দেখা, তারপর স্যানিটেশন, বিভিন্ন জায়গা পরিষ্কার করার দিকটা একটু দেখা, তারপর ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করার দিকটা দেখা, তাছাড়া হাউজিং দেখা, তারপর ড্রেনেজ এবং স্ট্রিট লাইট এগুলো যাতে ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা, এস্টাবলিশিং খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কি, গান্ধীজি কিন্তু এই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রির ওপর জোর দিয়েছিল। খাদির কাপড় নাম শুনেছেন। তারপর খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি, গ্রামের যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে আরও বুস্ট আপ করা। তারপর প্রোভাইডিং এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ বেসিক লেভেলের যে এডুকেশন সেটা প্রোভাইড করার দায়িত্ব কিন্তু এই পঞ্চায়েতি সিস্টেমের। কিন্তু এখানে ভাগ রয়েছে অবশ্য পালনীয়, স্বেচ্ছাধীন এবং অন্যান্য বা মিশ্র।
পরীক্ষায় কোনোদিন ডিরেক্টলি অবশ্য পালনীয়, স্বেচ্ছাধীন, অন্যান্য বা মিশ্র এইভাবে কোনো দিন কোশ্চেন আসে না। তো সেহেতু আমি একটা স্লাইড ডাউনলোড করে আপনাদের কাছে প্রোভাইড করলাম। এবার আমি একটু বলে দিচ্ছি অবশ্য পালনীয় কাজগুলোর মধ্যে কোনগুলো পড়ে। যেমন ধরুন উন্নয়নমূলক পরিকল্পনার রূপায়ণ করা, এটা অবশ্য পালনীয়। তারপর পানীয় জল আর দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করা, এটাও অবশ্য পালনীয়। রাস্তাঘাট নির্মাণ, যেটা কোনোদিনই করে না গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সিস্টেমের লোকজন। তারপরে প্রধান যাই বলুন না কেন, রাস্তাঘাট নির্মাণ, এমন রাস্তাঘাট করে যা 2 বছরে নষ্ট হয়ে যায়। তার রক্ষণাবেক্ষণ ও মেরামতি, তারা যতটা চেষ্টা করে যে রক্ষণাবেক্ষণ যাতে কম হয়, মেরামতি যাতে কম হয়, যাই হোক ভোট আসলে যাতে ঠিকঠাক করতে পারে। জলপথ নির্মাণ ও সংরক্ষণ, জনস্বাস্থ্য, কর ফি ও উপশুল্ক নির্ধারণের ব্যবস্থা করা, মানব সম্পদের উন্নতি ও পরিকাঠামো গ্রহণ করা, এগুলো কিন্তু অবশ্য পালনীয় কাজের মধ্যে পড়ে পঞ্চায়েতের ক্ষেত্রে। স্বেচ্ছাধীন কাজের মধ্যে কিছু কিছু পড়ে, যেমন ধরুন খাদি ও খাদ্য সংরক্ষণ, কৃষিজাত কুটির শিল্প, হস্তশিল্প, এগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করা, অর্থাৎ ছোটোখাটো মেলা তৈরি করা। আপনারা মেলার নাম শুনেছেন, ছোটোখাটো জায়গায় বিভিন্ন গঙ্গাসাগরের মেলা, এই টাইপের মেলা তৈরি করা, যাতে ছোটোখাটো শিল্পগুলোকে প্রদর্শন করেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা পশ্চিমবঙ্গের থাকেন নিশ্চয়ই, আপনারা আমার লেকচার যারা শুনছেন, পশ্চিমবঙ্গের বারাসাত এরিয়ার নামটা আপনারা ওখানে শুনেছেন। বারাসাতে একটা নির্দিষ্ট সময় দেখবেন বারাসাত স্টেশন থেকে মিনিট 5-এর হাঁটা পথে একটা মেলা হয়। ওখানে বিভিন্ন রকম বাঁশের তৈরি, তারপর বিভিন্ন রকম জিনিসের, হাতে তৈরি জিনিসের, সেগুলোর কিন্তু প্রদর্শন করা হয়। আমি জাস্ট আপনাদেরকে একটা স্লাইড প্রোভাইড করে দেখানোর চেষ্টা করছি যে কীরকম দেখতে হয় সেগুলো। দেখুন এই টাইপের যে ছোট ছোট জিনিসপত্র, এগুলো প্রত্যেকটা হাতে তৈরি জিনিস। তো এখানে আমি ভিজিট করেছিলাম, তো আমি একটা ফটো তুলেছিলাম, তো আমি একটু খুঁজে দিলাম ফটোটা। তো এই টাইপের জিনিস কিন্তু, এই টাইপের যে মেলা তৈরি করা, যাতে হস্তশিল্প আরো প্রসার লাভ করে, এগুলো কিন্তু স্বেচ্ছাধীন কাজের মধ্যে পড়ে পঞ্চায়েত সিস্টেমে। এছাড়া অন্যান্য যে কাজবাজগুলো এই যে স্বেচ্ছাধীন কাজের মধ্যে পড়ে, সেগুলো হলো রাস্তাঘাটে বিভিন্ন আলো করা, যেমন এখানে আপনি অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে দেখেছেন। সেগুলো মেজর যে রাস্তাঘাটগুলো সেখানে আলোকিত করা, সেগুলো অবশ্য পালনীয়। কিন্তু একটা গ্রামের মধ্যে যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেখানে আলোকিত করা, কুয়ো খনন, পুকুর বিল খনন করা, বাজার ঘাট স্থাপন করা, এগুলো কিন্তু স্বেচ্ছাধীন কাজের মধ্যে পড়ে গ্রাম পঞ্চায়েতের। আর মিশ্র কাজের মধ্যে কেমন কোনগুলো পড়ে, যেমন ধরুন দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে কিছু কিছু উদ্দেশ্য গ্রহণ করা, তারপর কৃষি সম্প্রসারণ, সামাজিক বনসৃজন, তারপর যে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওয়েস্টল্যান্ড, সেগুলোকে উদ্ধার করা, তারপর ক্ষুদ্র ক্ষুদ্র সেচের ব্যবস্থা, বয়স্কদের শিক্ষা প্রদান করা, আর গ্রামীণদের বৈদ্যুতিকরণ করা, নারী ও শিশুদের উন্নয়ন করা, তারপর ভূমি সংস্কার করা, বাস্তুকার্যের সম্প্রসারণ করা, এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের মিশ্র কাজের মধ্যে পড়ে। কোনো কোনো কাজ এক্ষেত্রে অবশ্য পালনীয়, কোনো কোনো কাজ এক্ষেত্রে আবার স্বেচ্ছাধীন। তো এগুলোই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী বা পঞ্চায়েত সিস্টেমের কার্যাবলী। এবার আমরা দেখে নেবো এই যে গ্রাম পঞ্চায়েত এরা যে কাজগুলো করবে, এদের আয়ের উৎস কি। স্পেশালি এদের আয়ের উৎস কিন্তু ট্যাক্স অন প্রপার্টি, ল্যান্ড, গুডস এন্ড ক্যাটেল। তো এগুলোর উপরে কিন্তু ট্যাক্স প্রদান করা কিন্তু, ট্যাক্স কালেক্ট করা কিন্তু, এগুলো এই যে পঞ্চায়েত সিস্টেমের প্রত্যেকটা স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস। তারপর ফাইন নেওয়া, গ্রান্ট ফ্রম স্টেট এন্ড ইউনিয়ন গভর্নমেন্ট, এটা কিন্তু একটা ভালো আয়ের উৎস। এ পার্ট অফ ল্যান্ড রেভিনিউ কালেকশন। তারপর ডোনেশন ফ্রম ভিলেজাররা যদি ডোনেট করে, সেক্ষেত্রেও কিন্তু এদের আয়ের উৎস। তো এখানে আপনারা ডিরেক্টলি দেখে নিন এই পয়েন্টগুলো। এবার আমি একটু আলাদা করে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি যে আয়ের উৎসটাকে কিভাবে ভাগ করা যেতে পারে। অর্থাৎ জেলা পরিষদের আয়ের উৎস কি, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি, আর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি। তো আপনি যদি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত দেখেন, তাহলে এই আয়ের উৎস কিন্তু গুলো এনা, অর্থাৎ স্কুল, হাসপাতাল, বাজার, বিশ্রামাগার, এগুলো কিন্তু থেকে ট্যাক্স কালেক্ট করা, জমি, তারপর বাড়ি, এগুলোর উপর ট্যাক্স কালেক্ট করা, তারপর যানবাহন থেকে ট্যাক্স কালেক্ট করা, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এদের কাছ থেকে কিন্তু কিছু অনুদান পাওয়া, গ্রান্ট পাওয়া, তারপর কোনো দান থেকে সংগৃহীত অর্থ, যেমন এখানে বলছে ডোনেশন ফ্রম ভিলেজার্স। কিন্তু পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি তাদের হাতে পাওয়ার থাকে, আর একটু বেশি ট্যাক্স কালেক্ট তারা করতে পারে। যেমন ধরুন হাট বাজারের লাইসেন্স ফি, হাট বাজারের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে তারা ট্যাক্স কালেক্ট করতে পারে। যানবাহন, ফেরিঘাট, তারপর পথ আলোকিত করার জন্য যে ধার্য কর, তারপর বিভিন্ন সূত্রে অর্থ প্রাপ্ত করা, তারপর জল কর, তারপর রাজ্য সরকারের দ্বারা যে ভূমি রাজস্বের অংশ, সেটা থেকে তারা ট্যাক্স কালেক্ট করতে পারে। তারপর রাজ্য
জেলা পরিষদ থেকে প্রাপ্ত অর্থ দ্বারা তারা তাদের আয়ের উৎসটাকে আরো বাড়াতে পারে। আর জেলা পরিষদের ক্ষেত্রে কিন্তু আইন উৎসটা আরো একটু স্ট্রিক্ট, যেমন ধরুন নৌকা রেজিস্ট্রি ফি, বিভিন্ন দান অর্থাৎ ডোনেশন, তারপরে জরিমানা সূত্রপ্রাপ্ত অর্থ, তারপর রাস্তাঘাটের উপর যে কর, তারপর ভূমি রাজস্বের উপর কর, খেয়াঘাট, যানবাহনের উপর যে শুল্ক আদায় করা হয়, ঋণ গ্রহণ করা হয় রাজ্য সরকারের দ্বারা এবং কেন্দ্র সরকারের দ্বারা যে অনুদানগুলো প্রাপ্ত করা হয়, এগুলো কিন্তু জেলা পরিষদের আয়। তো এই পয়েন্টগুলো আপনারা যদি দেখেন তাহলে এই পয়েন্টগুলোই প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, আর পঞ্চায়েত সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা দেখতে পাবেন, একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের বলতে হবে। তো এই ছিল টোটাল আমাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কে ছোট্ট একটি লেকচার। আমরা নেক্সট লেকচারের মাধ্যমে আমরা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারিতে চলে যাব। সেখানে আমরা সুপ্রিম কোর্ট দেখব, হাইকোর্ট দেখব, তার আন্ডারে যে সাবসিডিয়ারি কোর্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেখব, সাবঅর্ডিনেট কোর্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেখব, তারপর কিছু অ্যাক্ট সম্পর্কে জেনে নেব, কোর্ট রিলেটেড। আর আমাদের সুপ্রিম কোর্টের লেকচারটা কিন্তু একটু বেশি লম্বা হবে, কারণ সুপ্রিম কোর্ট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে ডব্লিউবিসিএস মেন্সে এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু খুব বেশি কোশ্চেন আছে। এরপর আমরা ইন্টারস্টেট কাউন্সিল দেখব, কন্ট্রোলার অডিটর জেনারেল দেখব, ফিনান্স কমিশন দেখব, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দেখব। অ্যাকচুয়ালি আমার অর্থ কমিশন এবং ফিনান্স কমিশন নিয়ে আলোচনা করার কিছু নেই, কারণ আমি এক মাসের মধ্যে, লাস্ট এক মাসের মধ্যেই কিন্তু ফিনান্স কমিশন নিয়ে আমি ডিটেইল লেকচার দিয়েছি। প্ল্যানিং কমিশন নিয়ে অবশ্যই আলোচনা করবো, ছোট্ট করে আলোচনা করবো, কারণ আমি প্ল্যানিং কমিশন ছোট ছোট লেকচারের মাধ্যমে প্ল্যানিং কমিশনটা প্রত্যেকটা 12টি যে রয়েছে 5th ইয়ার প্ল্যান সেগুলো কিন্তু আলোচনা করেছি। কিন্তু আমরা ন্যাশনাল